শিবির হলো ঘুমালে স্বপ্নে দেখে যে ক্ষমতায় আছে, আমি ছাত্র দলের নেতা, আমি আসলাম, ছাত্র শিবিরের কেউ আসলো অপর দলের, এখন এখানে জাতীয় সঙ্গীত বাজছে, আমরা তো সবাই সম্মিলিত ভাবে জাতীয় সঙ্গীত গাইবো, এটা তো বাংলাদেশের গান, এখানে তো অনৈক্যের কিছু নেই। কিন্তু আপনি যদি দেখে গেছে যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চলবে না বলে তারপরে আপনি হাইপ তুলেন, পরবর্তীতে দেখে গেছে যে আপনি অন্য সংগঠনে আবার ওই একই ব্যক্তি অন্য সংগঠনে আবার পদে বের হয়েছেন, তো সেটা তো আমরা বিরোধিতা করবোই। এই বাংলাদেশের স্বার্থে এক কথা ঠিক আছে, কিন্তু এখানে তো প্রতিযোগিতা থাকবেই, প্রতিযোগিতা তো অবশ্যই, এটা তো কাম্য। এখন সাধারণ শিক্ষার্থী ব্যানারে এই সমস্ত বয়ান এগুলি মানুষ বুঝে গেছে। এরা আপনি 5ই আগস্ট পরবর্তী সময় এই বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে এবং জানাক জাতীয় নাগরিক কমিটির ব্যানারে বাংলাদেশের বহু ক্যাম্পাসে, যেমন কুয়েটের ঘটনায় ওরা কমিটি দিল, ছাত্রদল ফর্ম বিতরণ করবে, সেখানে বিরোধিতা করে একটা সংঘাতের দিকে গেল, আমাদের কর্মীদের গায়ে প্রথম হাত তুললো, কেন ফর্ম নিয়েছে সেই জন্য। কিন্তু আজকে দেখেন তারা সেই ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করলো। তো 2 দিন আগের একই ব্যক্তি আজকে নেতা হিসেবে আবির্ভূত হলো, তো 2 দিন আগে তুমি কেন এই ধরনের পরিস্থিতি তৈরি করলা ভাই? যে এই যে দ্বিচারিতা, এটা এই পরিবর্তিত বাংলাদেশে করা যাবে না। এখন মানুষ সবকিছু বুঝে, সাধারণ শিক্ষার্থীদের এত বোকা মনে করার কিছু নেই যে তাদের নাম ব্যবহার করে একজন শিবির করবে, আবার একটা কুকর্ম করবে সাধারণ শিক্ষার্থী হয়ে, আবার শিবিরে চলে আসবে, আবার এই ছাত্র সংগঠন থাকবে, বয়ান তৈরি করবে যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চলবে না, আবার তারা এসে সংসদ ভবনের ওখানে গিয়ে তাদের মূল দলের জন্য ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল করবে। তা তো লেজুর ভিত্তি ভাই তোমরাও তো করতেছো, কে লেজুর ভিত্তি করতেছে না বাংলাদেশ? শিবির তো অনেক কিছু দেখতে পাচ্ছে। শিবির হলো ঘুমালে স্বপ্নে দেখে যে ক্ষমতায় আছে, ঠিক আছে, তো স্বপ্ন দেখতেই পারে, কিন্তু স্বপ্নটা দেখতে হবে বৈধভাবে, স্বপ্নটা দেখতে হবে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা যেভাবে প্রত্যাশা করে। আপনি দেখবেন 5ই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশের যে কয়েকটা ক্যাম্পাসে অন্য ক্যাম্পাস থেকে অপেক্ষাকৃতভাবে শিবির শক্তিশালী, সেই সব জায়গায় তাদের আসল চরিত্র ফুটে উঠেছে। তারা চট্টগ্রাম কলেজে, তারা মহসিন কলেজে, তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এই কয়েকটা জায়গায় চট্টগ্রাম কলেজ আমাদের শিক্ষার্থীদেরকে মেরে বের করে দিয়েছে, ছাত্রদল করা যাবে না। সাধারণ শিক্ষার্থীরা যারা তাদের বিরোধিতা করছে, ওইখানে আবার সাধারণ শিক্ষার্থী আমরা কোনো নেগেটিভ তৈরি করিনি, একদম জেনুইন সাধারণ শিক্ষার্থীরা শিবিরের বিরুদ্ধে মানববন্ধন করেছে। অর্থাৎ যেখানে ক্ষমতা আছে সেইখানে ক্ষমতার মানে বহিঃপ্রকাশ ওনারা ঘটাচ্ছে। এখন যদি বলেন যে ভাই আমি এই টেবিলে আমি ঘুষ খাই না, আপনার টেবিল যদি ঘুষ দেওয়ার মতো উপযুক্ত না হয়, তো এইরকম বয়ানটা যেখানে ওনাদের অস্তিত্ব শূন্য, সেখানে আবার সাম্য মানবিক সমাজের বয়ান দেয়। আর যেখানে ওনাদের একটু শক্ত আছে, হ্যাডম আছে আর কি, যেটা বলে আর কি, সেইখানে ওনাদের আসল রূপ দেখা যায়। আপনি এই যে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান আপনি স্পেসিফিক করেন যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে, বাংলাদেশে এত হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান, এখানে আর প্রেম গঠিত পাওয়ার কারণে তো 2 জায়গায় ঝামেলা হয়। কিন্তু ছাত্রদল 5ই আগস্ট পরবর্তী সময়ে ছাত্র রাজনীতি করতে গিয়ে শিক্ষাঙ্গনে পরিবেশ বিনষ্ট করছে, এমন একটা উদাহরণ বাংলাদেশে কেউ দেখাতে পারবে না। কুয়েটের ঘটনা ব্যতিক্রম, কারণ হচ্ছে সেখানে আমরা জুলুমের শিকার হয়েছি। কুয়েট ক্যাম্পাসে সরাসরি ছাত্রদল জুলুমের শিকার হয়েছে। আপনি কমিটি দিতে পারবেন, শিবির কমিটি দিতে পারবে, আমরা ফর্ম বিতরণ করতে পারবো না, এটা জুলুমের শিকার হয় না? এটা একটা মোটা দাগে যদি বলি ভাই, এইটা একটা মুখরোচক বয়ান হয়ে গিয়েছে যে এই জায়গায় সেই জায়গায়, হ্যাঁ কিছু জায়গায় থাকতেই পারে, কিন্তু স্পেসিফাই কেউ করে না যে এই জায়গায় ছাত্রদলের অমুককে দেখেছি। কিন্তু মোদ্দা কথা হলো, আমি যেটা প্রথম বললাম আপনাকে, যদি অভিযোগ আসে, যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তাদের বিরুদ্ধে কি আমরা ফৌজদারি অপরাধের কোন বিচার কি ছাত্রদল বা বিএনপি করার ক্ষমতা রাখে? এটা তো রাষ্ট্রের বিষয়। আমরা যতটুকু ক্ষমতা রাখি যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া, আমরা সাথে সাথে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি, বহিষ্কার হয়েছে, অব্যাহতি প্রাপ্ত হয়েছে, তারা রাজনীতি আর করতে পারবে না। তারা কেমন বলে দিয়েছে যে না, যারা এই ধরনের অপকর্মে জড়িত তারা রাজনীতি করতে পারবে না। কিন্তু এই যে যারা সুফিবাদের কথা বলে এবং এই যে সমন্বয়ক সহ এই যে জানাক বা বৈষম্য ইত্যাদি ইত্যাদি নামে যে সমস্ত কথা, এদেরও তো প্রায় সবাই সচিবালয় যাওয়া থেকে শুরু করে আপনার এই ফুটপাথ পর্যন্ত, এরা কোথায় যায় না, সব জায়গায় যায়। এদের কয়জনের বিচার কে করছে? এদের তো কোনো অথরিটি দেখতেছি না যে কেউ দায়িত্ব নিয়ে বলবে যে একজনের বিচার করলাম। একজন সচিব, সে দেখা গেছে যে তার বাবার বয়সী, তাকে গিয়ে অপসারণের সিদ্ধান্ত কে বসবে না বসবে সেগুলো নিচ্ছে, সেগুলো কি মানে হস্তক্ষেপ করা না? সেই হস্তক্ষেপের জবাব দিতে আপনারা কখনো চেয়েছেন যে তুমি কে এখানে কথা বলার? তোমাকে তো অধিকার দেওয়া হয় না। আবু সাইদের ভাই বা অসীমের বাবা গিয়ে কি বলছে?
তো তুমি চেতনার কথা বলে রাষ্ট্রের কোন জায়গায় কি বসবে সেই বক্তব্য দিচ্ছ। দেখেন এইগুলি আপনারা আর প্রশ্রয় দিন না, ঠিক আছে। এইগুলি ছাত্রদল নিয়ে একদম খুব সুন্দরভাবে বলা যায়, কারণ বড় গাছে ঢিল বেশি করে এটা আমরাও মেনে নিয়েছি ভাই, যে বড় গাছে বাতাসও বেশি লাগছে। কিন্তু এই যে মুখস্থ বয়ান যে না ছাত্রদল এই করতেছে, আপনি স্পেসিফিক ভাবে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের কোন কলেজের কোন শীর্ষ নেতা কোন অপরাধ জড়িত কেউ দেখাতে পারবে না। হ্যাঁ, আমি তো বলি না যে এখানে সবাই ফেরেস্তা, অপরাধ কেউ না কেউ যুক্ত হয়েছে, সেটার প্রমাণ আসার সাথে সাথে আমরা ব্যবস্থা নিচ্ছি। এবং আমি আপনাকে যেটা বলতেছি দায়িত্ব নিয়ে, যে ছাত্রদল একমাত্র সংগঠন যে যারা নিজের কর্মীর বিরুদ্ধে মামলা করে গ্রেপ্তার করে দিয়েছে। আপনি এরকম শিবিরে একজনকে বলেন না যে আপনার এই লোকে অপরাধ করছে, কেউ মানবে না। তারা ওইটাকে একটা ন্যারেটিভ তৈরি করে একটা জাস্টিফাই করে তাদের লোককে তারা হালাল করে নেবে, কিন্তু আমরা তো সেটা করতেছি না। এরা আমার অডিয়েন্স, আমি হাত জায়গায় কথা বলতাম যে হয় সে ছোটবেলা থেকে হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনারা শুধু বিএনপি না, বিএনপি কে ছাপিয়ে বাংলাদেশকে সমর্থক কিছু ওনারা। স্কুল জীবন থেকেই আমি রাজনীতি সচেতন ছিলাম, রাজনীতির প্রতি আগ্রহ, মিছিল মিটিং দেখলে একটা মানে স্বভাবজাত টান ছিল আর কি। যে পরবর্তী সময় আপনার ওই সময় মিছিল মিটিং এ যেতাম। রাজনৈতিক প্রথম পরিচয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সার্জন জহুরুল্লাহ কলেজের সদস্য, মানে সাধারণ সম্পাদক হিসেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার 22 দিনের দিন তখন ছাত্রলীগের হামলার শিকার হয়ে আমি 22 দিন কলেজ ছিলাম, সার্জন জহুরুল্লাহ কলেজ। তো ছাত্রলীগের তখনকার সাধারণ সম্পাদক জহুরুল্লাহ কলেজ শামসুল কবির রাহাত এবং তখন সহ সম্পাদক ছিল কেন্দ্রীয় কমিটির সিদ্দিকী নাজমুল আলম, পরবর্তীতে সে সাধারণ সম্পাদকই হয়। একদম নির্মম ভাবে আমাকে মারে আর কি। জহুরুল্লাহ কলেজ ক্যাম্পাস থেকে ধরার পরে রাহাত নিয়ে যায় আর কি জহুরুল্লাহ কলেজ। সম্ভবত 18 জানুয়ারি ছিল এটা, 2010 সালে। তো তখন থেকেই বিরতিহীন ভাবেই পথ চলে আর কি। তো এর পরবর্তী তো বিএনপি প্রণীত আমাদের ছাত্র দলের একত্রিত প্রোগ্রাম, সেগুলো তো ধারাবাহিকভাবে ছিলেন না। আমি আপনাকে শৈশব কৈশোরের কথাটা কেন বললাম, যে রাজনীতির বেসিক্যালি দুই রকমেরই আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে করে। একটা হচ্ছে যে মিছিল মিটিংয়ে যাওয়া লাগে, ক্যাম্পাসে থাকার জন্য, হলে থাকার জন্য যাওয়া লাগে, যায়। আর একটা হচ্ছে একদম মানে রাজনীতির তীব্র আকাঙ্ক্ষা থেকে যে না রাজনীতিবিদ হওয়ার মানে চেষ্টা। তা আমি ছোটবেলা থেকে মানে একেবারেই আপনি আমাদের অঞ্চলে দেখবেন যে ওটাকে বলে মোটা ধান। ধান গাছ যখন পরিণত বয়স হয় তখন অনেক সময় বাতাসের একটা তরঙ্গ সৃষ্টি হয়। তা আমার মনে হতো যে এরা আমার অডিয়েন্স। তা আমি হাত জায়গায় কথা বলতাম, ঠিক আছে, ছোট যখন, মানে এখন যে হয় সে ছোটবেলা থেকেই হয় এরকম মনে হচ্ছে আমার কাছে। তো ছোটবেলা থেকেই এই রাজনীতির প্রতি প্রবল আগ্রহ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে তো আসলে একেবারে প্রত্যেকটা মুহূর্তই প্রতিকূলতার মধ্যে গিয়েছে। নিজের ক্যাম্পাস, নিজের ক্লাস মানে করা আমাদের, শুধু আমি না, এটা একদম সমসাময়িক সকল ছাত্র দলের সকল কর্মীদের একই অবস্থা বরণ করা লেগেছে। যে ছাত্রলীগের প্রতিনিয়ত হামলা, ক্লাস করতে পারা যেত না, এমনকি বিভাগের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, নবীন বরণ, বিদায়, আমরা তো সত্যিকার অর্থে অন্যায়ের বিরুদ্ধেই কথা বলতেছিলাম। আপনি মানে এই যে রাজনীতি করে অনেক কিছু করব, অনেক কিছু, এই প্রত্যাশা আমার লাইফে কখনো ছিল না। আর আমাদের নেতা কর্মীদের মধ্যে আমি দেখিনি। আমি ছোটবেলা থেকেই আমার একটা ইচ্ছা ছিল যে মানে আলাদা কিছু হওয়া, বড় কিছু হওয়া, আলোকিত কিছু হওয়া। এখনো সেই স্বপ্নের পিছনে আছে, ঠিক আছে। আমি এটা, এবং এই যে এত জুলুম নির্যাতন হয়েছে, আমি কখনোই এই উপলব্ধি আসে নাই যে এটা কেন করলাম, কারণ এটা তো দেখে শুনেই বেছে নিয়েছে। ছাত্রদল করলে তো অবশ্যই আপনি অপরাপর কোথাও যদি রাজনীতিটা আপনি সৎ, স্বচ্ছ এবং দেশকে ভালোবেসে করেন, তাহলে তো সেটা সমাজের প্রতিটা চলার পথে আপনার এটা প্রতিফলিত হবে যে না আপনি দেশের জন্যই করতেছেন। কিন্তু তার সব থেকে আমার কাছে বেস্ট প্ল্যাটফর্ম মনে হয়েছে এটা, কারণ আপনার এটা শুধু রাজনৈতিক বক্তব্যের জন্যই না, আপনি খুবই স্পষ্ট এটা বাংলাদেশে যে একজন মানুষ সে তার পরিবারকে বিপদে ফেলে, তার জীবনকে বিপদে ফেলে বাংলাদেশের প্রয়োজনে সে বলেছে উই রিভোল্ট, ঠিক আছে। এবং জিয়াউর রহমানের ব্যক্তিগত জীবন, সে যে রাষ্ট্র পরিচালনা করেছে, সেখানে আপনি ওনার মতো সৎ
এটা শুধু আমাদের মতো অর্বাচীন বালকদের কথা না, এটা তো বাংলাদেশের ইতিহাসের সবাই, মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান বাসানী থেকে শুরু করে সবাই তার দেশপ্রেম এবং তার সততার কথা বলেছে। তো কেন তাকে আপনি অনুসরণ করবেন না? আমার তো মনে হয় যে জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনারা শুধু বিএনপি না, বিএনপিকে ছাপিয়ে বাংলাদেশের সমর্থক কিছু ওনারা। কারণ আপনি এর পরবর্তী সময় উনি মাত্র 3.5 বছর উনি দায়িত্ব পালন করলেন, উনি শাহাদাত বরণের আগে। আপনি একটা ভঙ্গুর দেশকে কিভাবে উনি কোন জায়গায় রেখে গিয়েছেন, ওনার স্টাইল কি ছিল, উনি কিভাবে মানুষের সাথে মিশেছেন, উনি কিভাবে দেশ কিনে ভাবতেন, উনি সকল সমাজের শ্রেণী পেশার মানুষকে কিভাবে অ্যাকোমোডেট করে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে নিয়ে এসেছিলেন, দ্যাট ওয়াজ আনবিলিভেবল। আপনি এটা শুধু বক্তব্য না, এটা উপলব্ধি করার বিষয় আছে। উনি ছাত্রদলকে যেভাবে উনি শুরু করেছিলেন, যেভাবে পরিচালিত করেছেন, এবং ছাত্রদল যেভাবে পরবর্তীতে ছাত্র সমাজের কাছে দেশব্যাপী জনপ্রিয় হয়েছে, তাহলে আপনি কেন ছাত্রদল করেন? যদি ছাত্র রাজনীতি করেন, কেন ছাত্রদল করেন? আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করি তখন পর্যন্ত 30-এর কাছাকাছি মামলা ছিল। পরবর্তী সময়ে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পদ হয়, আরো কিছু মামলা যুক্ত হয়েছে, এবং সর্বশেষ বৈষম্যবিরোধী আন্দোলনে আপনার এক দফার আগে আমি যতটুকু জেনেছি মামলাগুলো প্রত্যাহার হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়। ওই সময়ও 4টি হত্যা মামলা আমাকে দেওয়া হয়েছিল, মানে হাফ সেঞ্চুরি হয়ে গেছে আর কি। বৈষম্য বিরোধী আন্দোলনের যে 1-1.5 মাসে এগুলো তো সরকার একটা নির্বাহী আদেশই প্রত্যাহার হয়েছে। আপনার 2023-এর 28 অক্টোবর যে বাংলাদেশের গণমানুষের দল বিএনপি যে 28 অক্টোবর মহাসমাবেশে ঘোষণা দিয়েছিল, সেই মহাসমাবেশটিকে কিভাবে রাষ্ট্রীয় মদদে, মানে পেটো বাহিনী কিভাবে নৎসাৎ করে দিয়েছিল আপনারা জানেন। সেই মহাসমাবেশে আমিরুল হত্যা, মানে একজন পুলিশ কনস্টেবল উনি হত্যা হয়েছিল, মানে সংঘর্ষের এক পর্যায়ে উনি মারা যায় আর কি। আমি তো ওখানে ছিলামও না। তো এখানে আওয়ামী প্রশাসন তারা চিন্তা করছিল যে একজনকে দিয়ে ছাত্রদলকে ভয় পাইয়ে দিবে আর কি, এই ধরনের একটা প্রয়াসের জায়গা থেকে। যেহেতু আমি ছাত্রদলে খুবই পরিচিত মুখ, সেই কারণে ওরা চেয়েছিল যে মানে আমানকে দিয়ে একটা মেসেজ দিয়ে দেওয়া যে রাজপথে থাকা যাবে না, বা স্বাভাবিক আপনার একজন সহযোদ্ধা যদি মারা যায় তো আপনার তো একটা প্রভাব পড়তেই পারে। ওই মামলায় তো আমাকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম। তো কাউন্টার টেরোরিজম গ্রেফতার করার পরে প্রায় তখন আমি 3 দিনের মতো গুম রেখেছিল। সেখানে নির্যাতনের ভয়াবহতা আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া দেখেছেন, এবং অনেক কিছু তো বলা যায় না। তারপরে 19 দিন রিমান্ডে একটানা কাউন্টার টেরোরিজম, ডিবি, সাইবার, মতিঝিল জোন, এরকম 19 দিন একটা রিমান্ডে ছিলাম আর কি। এখানে যারা প্রথম কোটা সংস্কারের দাবি করেছিল তারা তো কেউ সরকার পতনের লক্ষ্য নিয়ে নামেনি। এবং আপনি দেখবেন যে যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বোনদের উপর হামলা করা হলো 16 জুলাই, সেদিন পরবর্তীতে আরো একাধিকবার কিন্তু আন্দোলনের সামনের সারি যারা, তারা বলেছে যে আমাদের দাবি তো শুধু কোটা, সেটা যদি সংস্কার করে অথবা উঠিয়ে নেয় তাহলে তো আমরা রাজপথ থেকে সরে যাবো। সরকার পতনের কোনো ইচ্ছা, সরকার বিরুদ্ধে কথা বলার কোনো অভিপ্রায় আমাদের নেই, এটা কিন্তু ওনারা বারবার বলেছে। কিন্তু সরকার পতনের দাবিতে এক দফা ঘোষণা কারা দিয়েছিল 1 বছর আগে, সেই অক্টোবরের প্রেক্ষাপটে বিএনপি কিন্তু, তখন কিন্তু আমরা 1 দফার মধ্যে অলরেডি ছিলাম। সহস্রাধিক ছাত্র দলের নেতাকর্মী খুন করা হয়েছে, আমাদের 700+ নেতাকর্মী গুমের শিকার হয়েছে, আমাদের লক্ষাধিক মামলা বিএনপির মানে নেতাকর্মীরা জর্জরিত, বাড়িতে ঘুমাতে পারে না, ঈদ, কোরবানি, পূজা পার্বণে আমাদের নেতাকর্মীরা থাকতে। তো এই যে সরকার পতনের তীব্র আকাঙ্ক্ষা কাদের মধ্যে ছিল, এইটা তো আসলে বলার অপেক্ষাই রাখে না। সেই জায়গা থেকে আন্দোলনটি যখন শুরু হয়, এটা 18-র যে কোটা সংস্কার আন্দোলন, সেটা থেকে আমাদের একটা অভিজ্ঞতা ছিল, এবং প্রথম থেকেই যারা সমন্বয়ক আর কি, ওনাদের সবার সাথেই, যারা প্রথম সারির, আমাদের সাথে একদম নিবিড় যোগাযোগ ছিল সবার সাথে। আপনি মানে একদম নাহিদ বলেন, সার্জিস, হাসনাত, আব্দুল হান্নান মাসুদ, আপনার শেষ পর্যন্ত যারা, সবার সাথে আমাদের যোগাযোগ। তাদেরকে আপনি জিজ্ঞেস করে দেখেন যে আসলে ছাত্রদল যে বক্তব্য দিচ্ছে সেটা ঠিক কিনা। নিবিড় ভাবে যোগাযোগ ছিল। আপনি গণ অভ্যুত্থান ঠিক আছে, আপনি কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটালেই কিন্তু হাসিনার মতো এত নিকৃষ্ট ফ্যাসিস্টের পতন হয় না। আপনি থানায় যদি হামলা না হতো, পুলিশ যদি ভয় না পেত, আপনার ম্যাসাকার যদি না হতো, তাহলে তো সরকার পতনের প্রশ্নই আসে না। এই যে আমাদের দীর্ঘ 15.5 বছরের অভিজ্ঞতা, কোথায় কি করতে হয় সেটা তো আমরা শতভাগ এখানে অ্যাপ্লাই করেছি। কিন্তু আমরা এই জায়গা থেকে আরো একটি বক্তব্য, আপনার নাহলে এটা খণ্ডিত হয়ে যাবে, যে এই আন্দোলনের ক্রেডিট নেয়ার কোনো চেষ্টা আমরা কোনো সময় করি। আপনি পরিসংখ্যান নিয়ে কথা বলেন যে 143 জন নেতাকর্মী আমাদের শাহাদাত বরণ করেছে এই আন্দোলন। তো
এতগুলি লোক এক যে সংগঠনের মারা গেল, তারা কিভাবে ওতপ্রোতভাবে জড়িত ছিল? আমাদের শীর্ষ নেতারা, আমাদের জুলাই অভ্যুত্থানে আপনি ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি আমাদের অসংখ্য ফুটেজ পাবেন যে আমরা সরাসরি আমরা অ্যাকশনে ছিলাম, সরাসরি। আপনি অপরাপর কোনো ছাত্র সংগঠন পাবেন না। হ্যাঁ, তাদের অনস্বীকার্য ভূমিকা রয়েছে এখানে, কিন্তু আমরা একদম টপ টু বটম রাস্তায় থেকে আমরা ফাইট করেছি। কারণ এইবার যদি হাসিনা টিকে যেত, আমাদের অনেকের জীবন দেওয়া লাগতো। যে বাংলাদেশের প্রেক্ষাপটটা তৈরি হলো, যে মুক্তিযুদ্ধ হলো, এই মুক্তিযুদ্ধটা তো বৈষম্যের বিরুদ্ধে হয়েছে। আজকে 24 এসেও আবার বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগলো। তার মানে এই 54 বছরে আমাদের যে স্বভাব, এই স্বভাবের কোনো পরিবর্তন হয়নি। যদি সেই যে আমাদের ওইখানে যে স্লোগান ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ, সে সুবিচারের যদি কানা করিও বাংলাদেশে আমরা অর্জন করতে পারতাম, তাহলে 24 এসে রক্ত দেওয়া লাগতো না। এই যে 24 এসে আবার রক্ত দিলাম, এখন প্রশ্ন হচ্ছে কি আমাদের জেনারেশনের পর জেনারেশন কিভাবে রক্ত দিয়ে যাবে, এটা একটা দেশ হতে পারে না। কিন্তু অত্যন্ত দুঃখের হলেও সত্য যে মুক্তিযুদ্ধকে যেরকম আওয়ামী লীগ এবং শেখ মুজিবের পরিবার, তার মেয়ে, তারা যেরকম নিজের সম্পত্তি, বাপের সম্পত্তি হিসেবে জাতির সামনে উপস্থাপন করেছে, কথা বলেছে, সেটা দখলদারিত্বের মধ্যে রেখেছে। 5ই আগস্টের জুলাই স্পিরিটের চেতনাকেও ঠিক এক শ্রেণীর মানুষের মধ্যে দেখছি যে তারা তাদের বাইরে আর কারো কোনো ক্রেডিট, কারো কোনো ভূমিকা কিছু দিতে যাচ্ছে না। সেটা একেবারেই সে আওয়ামী ফ্যাসিজমের আরেকটি প্রতিবিম্ব বলে আমার কাছে মনে হচ্ছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যদি 20টা দল থাকে বা মোর দ্যান দল থাকে, পরবর্তী ফ্যাসিস্ট মুক্ত হওয়ার পরও এদের মধ্যে তো প্রতিযোগিতা থাকবে, এটা স্বাভাবিক বিষয়। আপনি যদি সবাই বলে যে না একটা দল হবে, তাহলে তো বাকশাল হয়ে গেল। একটা দল হলে তো গণতন্ত্র থাকলো না, একটা দল হয়ে গেলে তো এখানে গণতন্ত্রের সৌন্দর্য, নান্দনিকতাই থাকলো না। আপনার বিএনপির একটি আদর্শ রয়েছে, আমাদের একটা রাজনৈতিক স্ট্যান্ড রয়েছে, তাদেরও আদর্শ আছে, তারা তাদের মতো কাজ করবে। মানুষ যদি মনে করে, এখন বয়ানটা খুব স্পষ্ট যে নির্বাচন নিয়ে কথা উঠছে, ওনারা বলেন যে নির্বাচন হলে তো বিএনপি এই ক্ষমতা আসবে। আরে ভাই, বিএনপি ক্ষমতা আসবে, বিএনপি জোর করে আসবে নাকি? জনগণ ভোট দিবে, তো আপনি তো মেনেই নিচ্ছেন বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল। জনগণ যদি ভোট দিয়ে বিএনপি কে ক্ষমতায় বসায়, তা আপনি কেন বিরোধিতা করতেছেন? তা আওয়ামী লীগ তো একই পথে ছিল, আওয়ামী লীগ তো ভাবতো যে নিউট্রাল ইলেকশন হলে বিএনপি ক্ষমতায় আসতেছে। তো আপনার বিরুদ্ধে তো ওই যে ফ্যাসিজমের একটা বীজ রয়ে গিয়েছে। যেহেতু ওরা মিলেমিশে ছিল, আমরা জানি যে একটি ছাত্র সংগঠন, তাদের অনেক নেতাকর্মী ছাত্রলীগের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। বিভিন্ন ক্যাম্পাসে 5ই আগস্ট পরবর্তী সময় তাদের আত্মপ্রকাশ আমরা দেখেছি। জায়গায় যাদেরকে অনেক আগে ছাত্রলীগের হিসেবে দেখতাম, তারা পরবর্তীতে অন্য একটি সংগঠনের বিভিন্ন ক্যাম্পাসে প্রেসিডেন্ট সেক্রেটারি হয়ে গিয়েছে। সুতরাং এই ধরনের রাজনৈতিক স্টাইল, এটা ছাত্রদল কখনোই আমাদের মধ্যে ছিল না। প্রমাণ হয়েছে যে তারা ছাত্রলীগের সাথে যুক্ত ছিল, অথবা ছাত্রলীগের নেতাদের সাথে তার কোনো ছবি ছিল, আমরা ব্যবস্থা নিয়েছি, তারা ছাত্রদল করতে পারতেছে না। কিন্তু এই যে যারা ছাত্রলীগের পদে ছিল, পরবর্তীতে শিবিরের পদে এসেছে, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নিয়েছে? বিষয় হচ্ছে আপনারা 7-8 ভাই বোন, কেউ অপরাধ করতেই পারে, কিন্তু গার্ডিয়ান বিচার করছে কিনা সেটা বিষয়। এখন আইন, এটা তো ফেরেস্তাদের দল না যে সব ফেরেস্তা কার কোনো ভুল হবে না, বিষয়টা তো তা না, ভুল হতেই পারে। দেখুন, এই বক্তব্যটা আপনি যেটা দিলেন, আমরা কোথাও কোন অথরিটির মাধ্যমে, ছাত্র দলের সভাপতি, সাধারণ সভাপতি, আমরা কি কোথাও বলেছি যে আমরা জাতীয় নির্বাচনের পরে ডাকসু চাই? আমরা কি কোথাও বলেছি? ডাকসু নিয়ে যখন মানে আলোচনা উঠলো, ডাকসু আমাদের ছাত্র দলের শুধু তো ডাকসু না, আমাদের কাছে রাকসুও গুরুত্বপূর্ণ, জাকসুও গুরুত্বপূর্ণ, আমাদের কাছে সকল ছাত্র সংসদই গুরুত্বপূর্ণ। বিষয় হচ্ছে যখন এই আলাপটি আসলো, এই আলাপটি রাষ্ট্রে যেরকমের, এখানে তো বৈষম্য বিরোধীদের একটা পক্ষ কথা বলে, রাষ্ট্রে জাতীয় নির্বাচন নিয়ে যখন আপনি কথা বলবেন, এরা সরাসরি বিরোধিতা করে। কি বলছেন ওরা? যে আমরা কি একটি নির্বাচনের জন্যই জীবন দিয়েছিল? এই যে ছাত্ররা যে শাহাদাত বরণ করলো, এরাও কি শুধুমাত্র একটা ছাত্র সংসদের জন্য জীবন দিয়েছে? আপনি রাষ্ট্রে যে সংস্কার চাচ্ছেন, আপনি ছাত্র সংসদগুলি আয়োজনের আগে যে এইখানে যে নির্বাচন আয়োজনের যে অর্গানগুলি রয়েছে, এখানে তো অনেক ফ্যাসিস্ট আছে, তাদের বিরুদ্ধে থেকে কথা বলছেন না। ঠিক আছে, যে সিন্ডিকেটের মাধ্যমে ইলেকশনের অনেকটা আয়োজন করা হবে, সেই সিন্ডিকেটের ফ্যাসিস্টরা বসে থাকলো, তাদের বিরুদ্ধে কোনো বয়ান নাই। আবার এরা তো এই জামাতের অনেকে আছে যে এরা আবার আওয়ামী লীগ, নীল দলও ছিল, এখন জামাত হয়ে গেছে। মানে কি একটা অবস্থা দেশের, ভাই আপনি বয়ান কোন দিকে নেবেন? তো এদের বিরুদ্ধে কথা বললে তারা এই কথা শুনছে না। সংস্কার যদি আপনি শুধু রাষ্ট্রে চান, আপনি এই ইলেকশনের আগে তো এখানে যত ক্ষুদ্রাতি ক্ষুদ্র সংস্কারের বিষয় রয়েছে, সেগুলো আপনি করে ইলেকশনে যান, কোনো সমস্যা নেই।
এই যারা বয়ান দিচ্ছে তারা ছাত্র সংসদে তাদের কারো কোনো অস্তিত্ব ছিল কখনো? ছাত্র শিবিরের ছাত্র সংসদে কোনোদিন কোনো অস্তিত্ব ছিল? বা নতুন যারা বয়ান দিচ্ছে, ছাত্র দল তো জনপ্রিয় হয়েছে ছাত্র সংসদের মাধ্যমে। সুতরাং আমাদের চেয়ে আপনাদের এত আগ্রহ, এটা তো ভাই অবিশ্বাস্য বিষয়। এটা একটা, এই বয়ানটাও একটা মানে উদ্দেশ্য প্রণোদিত বয়ান। চেতনার কথা বলবেন আপনি, চেতনা ঘরে থাকবে না বাইরে থাকবে? বাইরে থাকবে, চেতনা সব জায়গায় থাকবে। যদি আপনি শহীদের রক্তের চেতনা বলেই থাকেন, সেই চেতনা সব জায়গায় থাকতে হবে। আমি এখন পর্যন্ত আমার ছাত্র রাজনীতি যতদিন দেখেছি, যারা বাদ পড়ে সবাই ত্যাগী, আর যারা কমিটিতে আসে এরা কেউ ত্যাগী না। তো এই তাদের ত্যাগের প্রতি সম্মান শ্রদ্ধা রইল। বিষয় হচ্ছে, যারা কেন্দ্র থেকে বা জেলা থেকে থানা কমিটি দিয়ে থাকে বা কাউন্সিলের মাধ্যমে হয়, তারা কেউ কখনোই নিজের সংগঠনে অযোগ্য কাউকে বসাতে চায় না। এটা যারা বাদ পড়ে তারা এই ধরনের একটা বয়ান দিয়ে থাকে যে আমাকে এই কারণে বাদ দেওয়া হয়েছে, সেই কারণে বাদ দেওয়া হয়েছে। আমরা তো দেখেছি যে কি প্রক্রিয়ায় কমিটিগুলি হয়। প্রথম কথাটা একটু আমি উত্তর দিই, শিবিরের সাথে আমরা মুখোমুখি না, আমরা আমাদের কাজ করে যাচ্ছি। শিবির ছাত্রদলকে আপনার হেয় প্রতিপন্ন করার জন্য বয়ান তৈরি করতেছে। হ্যাঁ, ওনার একটা কথা বললে এখন যদি আপনি প্রশ্ন করেন, আমি যদি এড়িয়ে যাই, তা আপনি তো বলবেন যে উত্তর তো দিল না, তাহলে মনে হয় ছাত্রদলের কারো দুর্বলতা আছে, সেই জন্য বলা লাগে। মুখোমুখি না। আমি মনে করি যে ছাত্রদলের মানে বাংলাদেশের সমৃদ্ধ ক্যাম্পাসগুলিতে ছাত্রদলকে মুখোমুখি ভাবে নেওয়ার মতো সক্ষমতা শিবিরের নেই। তো তাদের রাজনৈতিক মানে স্টাইলটাই হচ্ছে এই যে দেখেন, মনে করেন যে আমার নাম আমান, তো সে এই 20-25টা আইডিয়া এক একজনের, এটা বেতনভুক্ত এরা চালায় যতটুকু শুনছি আর কি। এগুলি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর কি আমাদের বিভিন্ন কমেন্টের প্রতি উত্তর দেয়া, তারপরে বিভিন্ন ভাবে ন্যারেটিভ তৈরি করে, এগুলি করে। মনে করেন যে সলিমুল্লাহ কলিমুল্লাহ একজন বিএনপি করে, একজন আওয়ামী লীগ করে। আপনি এটা, ওরা একটা স্ট্যাটিস্টিক মানে কি বলে এটা, যে ভোট গণনার একটা দিল যে কে এগিয়ে আছে। এখন দেখবেন যে জামাতের যে সে মনে করেন 87-88% ভোট পেয়ে গেছে, বিএনপির সে পাইছে 5-6%, আওয়ামী লীগ এই রকমের। কিন্তু ওইখানে আপনি প্র্যাকটিক্যালি প্রাগমেটিক ওয়েতে আপনি ভোট দিয়ে দেখেন যে জামাতের হ্যাঁ জামানতি থাকবে না। সুতরাং এগুলি কোনো ভেরি করে না সমাজে কিছু, এগুলি শুধু বিভ্রান্তি তৈরি করে। এই যে আলবটর বাহিনী যারা শুধুমাত্র বট অ্যাকাউন্ট খুলে তারপরে এক একজনের বিরুদ্ধে কমেন্ট করে, সুতরাং তাদের যে স্টাইলটা, যে আগে অন্য সংগঠন করে পরবর্তীতে পদ নেওয়া, তারা প্রকাশ্যে সেটা স্বীকার করেছে যে এটা তাদের রাজনৈতিক কৌশলের অংশ। সুতরাং এই ধরনের অপকৌশল আমাদের ভাই দরকার নেই। আমরা মায়ের খাওয়া, গুম হওয়া, খুন হওয়া সবকিছু প্রকাশ্যই করেছি। আমাদের প্রেম ভালোবাসা যা সবকিছু প্রকাশ্যে, আমাদের গোপন কোনো প্রেম নেই। আমাদের মানে রাজনৈতিক সিস্টেম, আমাদের দল যেখানে মনে করেছে যে না আমি এই পদের যোগ্য, সেই পদে দিয়েছে। এবং আমাকে যদি এই পদে নাও দিত, আমি ছাত্র দলের একজন কর্মী হিসেবে গর্ববোধ করি। দেখুন, আমাদের মধ্যে স্বীকার না করার কোনো প্রবণতা নেই। আমরা যতটুকু সাদা ততটুকু স্বীকার করি। আমি তো আগেই বললাম, ভুল থাকতেই পারে। আপনি সর্বশেষ 22 ফেব্রুয়ারি বাংলা একাডেমিতে একমাত্র ছাত্র সংগঠন যারা আমরা এই 21-এর চেতনাকে ধারণ করে আপনার এই যে মুক্ত স্বদেশ এবং মানে রক্তের ঋণ, এই ধরনের একটা অনুষ্ঠানের আয়োজন করি আমরা এই 22 ফেব্রুয়ারি। সেখানে জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে মাইম অ্যাকশন ছিল, নাটিকা ছিল, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, দেশাত্মবোধক গান। আমি নিজেও ওখানে গান পরিবেশন করেছি। আমি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, আমি নিজেও গান গেয়েছি। হ্যাঁ, সাংস্কৃতিক দিক থেকে দেখুন, বাম সংগঠনের কথাগুলি যেটা আপনি বললেন, তাদের উপর দিয়ে এই ধরনের নিপীড়ন যায় না যেটা আমাদের উপর দিয়ে গেছে। আমাদের তো বাসায় থাকার কোনো সুযোগ ছিল না। আমাদের তো শত শত মামলা, আপনি জীবনের ভয়ে আমাদের পথ চলা লাগতো যে কোন সময় আপনি গুম হয়ে যান। এর ভিতরে ভাই গীত বাদ্য আসে না। তো এখন পরিবর্তিত প্রেক্ষাপটে আমরা করছি কিনা, এই যে পরিবর্তিত প্রেক্ষাপটে শুরু করে দিয়েছি, এবং সৃজনশীল কাজগুলো সেটা ইনশাল্লাহ সামনে আপনি অনবদ্য ভাবে দেখতে পাবেন যে না আমরা কাজ করছি। সামাজিক সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলার বিষয়ে আমরা কথা বলেছি, সেই বিষয়ে কাজ চলতেছে। আপনি ঠিক 1 বছর পরে যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে এই প্রশ্নগুলি করবেন, দেখবেন যে আমরা অন্যদের থেকে এই বিষয়ে সমৃদ্ধ ইনশাল্লাহ।